পায়, আমি সেই ধরনের ব্যবহার আশা করি। তো যার ফলে এইভাবে পরে আলেকজান্ডার খুশি হয়ে গেল। তারপরে সে পুরোকে তার রাজ্যে ফিরিয়ে দিল। এরপরে সে তার সেনাপতি সেলুকাসকে বসায় গেল এই ভারতীয় উপমহাদেশে। বসায় দিয়ে সে ওখান থেকে চলে গেল। সে ওখান থেকে চলে গেছে আপনার ব্যাবিলিয়নে। তো ব্যাবিলিয়নে যখন গেল, ইরাকের ব্যাবিলিয়নে গেল, তো ওখানে সে আপনার মানে ওখানে মারা গেল অসুস্থ হয়ে। তো বলা হয় যে আলেকজান্ডার যখন মারা গেছিল, তখন বলা হয় যে তার ডেড বডি 6 দিন ধরে পচে নাই। এখন সবাই বলল যে ঘটনা কি, আলেকজান্ডারের বডি পচতেছে না কেন? তো আলেকজান্ডার আবার নিজেকে আপনার রাজা মহারাজা বা মানে আলেকজান্ডার নিজেকে আবার ঈশ্বরের দূত বা এরকম কোনো কিছু দাবি করতো তার জীবনে। সে মনে করতো যে সে এরকম কিছু একটা। তো যখন তার বডি পচতো না, এখন সবাই অবাক হয়ে গেছে, সবাই মনে করছে আসলেই মনে হয় বিষয়টা এমন হইতে পারে। কিন্তু এখন বর্তমানে মেডিকেল সায়েন্স এটাকে বলতেছে কোমা। ওই যে বলে না, অনেক রুগীরা কোমায় থাকে, ধরেন যে একদম মৃতের মতো পড়ে থাকে, মানে আপনার হাড়, মানে কি বলা যায়, এটা হলো একটা ডিজিজ আছে যেটা হচ্ছে আপনার পা থেকে আস্তে আস্তে অবশ হয়ে পুরা বডিটা অবশ হয়ে যায়, কিন্তু শ্বাস প্রশ্বাস ফালানো যায়। তো বলা হয় যে আধুনিক যেই মেডিকেল সায়েন্স বলতেছে আসলে আলেকজান্ডার ওই সময় মরে নাই, মানে তার বডি অবশ হয়ে গেছিল, শ্বাস প্রশ্বাস চলতেছিল, কিন্তু ওই সময়ের মানুষ তার এত শিক্ষিত ছিল না, ওরা মনে করছে সে মারা গেল। তো যাই হোক, আলেকজান্ডারের যেই সেনাপতি তার নাম ছিল সেলুকাস। এই সেলুকাস ভারতবর্ষের মানে সেলুকাসকে বসায় দিয়ে আলেকজান্ডার চলে গেছে। তো এরপরে আমাদের এই যে মৌর্য বংশের যে চন্দ্রগুপ্ত মৌর্য, এই চন্দ্রগুপ্ত মৌর্য তো ছিল, আর তার একজন গুরু ছিল, তার নাম ছিল চাণক্য। তো এই চাণক্য ছিল তার চাণক্যর কাছে সে শিষ্যত্ব ছিল, যে চাণক্যর কাছ থেকে যুদ্ধ বিগ্রহ এবং সবকিছু শিখলো। আর চন্দ্রগুপ্ত মৌর্য ছিল ক্ষত্রিয় বংশ, ক্ষত্রিয় মানে যারা যুদ্ধ বিগ্রহ করে হিন্দুদের মধ্যে। তো এখন এই চাণক্য যে ছিল, এই যে এখানে যে চাণক্যকে দেখা যাচ্ছে, এই চাণক্য হচ্ছে আপনার চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে সিংহাসন দখল করলো সেটা বলি। তো এই চাণক্য নালন্দা বিশ্ববিদ্যালয়, মানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় যেটা পাকিস্তানে, ওখানে সে অধ্যাপনা করতো। তো এই জন্য আবার সে তাকে যে আপনার মানে তো এই সেখানে আবার আপনার এই যে আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত ওখানে যায়, সে তার সাথে পড়াশোনা করলো। তো পড়াশোনা করার পরে, তো ওই সময় ভারতীয় উপমহাদেশে ওই সময় একজন রাজা ছিল, যার নাম ছিল আপনার মগধের রাজা নন্দ। তো নন্দ ছিল খুব বেশি পরিমাণে একটা মানে অত্যাচারী শাসক। তো যখন দেখলো যে নন্দ অত্যাচারী, এই জন্য নন্দের মানে রাজত্বে আপনার সাধারণ মানুষ যারা, ওরা সবাই ক্ষিপ্ত হয়ে গেছিল। আর চাণক্যকে আবার নন্দ অপমান করছিল, এই জন্য সেও নন্দের প্রতি একটা আলাদা ক্ষোভ ছিল। আর এই যে পরে সে এই যে চন্দ্রগুপ্ত মৌর্যকে এই চাণক্য যুদ্ধ বিগ্রহ শিখে, এই চন্দ্রগুপ্ত মৌর্যের কলা কৌশলে আপনার এই যে আমাদের মানে কি সরি চাণক্যর কলা কৌশলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং এলাকাবাসী, মানে ওই মগধের যেই সাধারণ জনগণ সবাই মিলে মগধের রাজা নন্দকে পরাজিত করে ফেললো। পরে সেখানে চলে গেল, ওখান থেকে তার রাজ্য বিস্তার, মানে ওখানে মগধ মগধের সিংহাসনে বসলো চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই বলা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য আবার চন্দ্রগুপ্ত মৌর্যকে বলা যায় ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য বিস্তারকারী শাসক। মানে এর আগে ভারতীয় উপমহাদেশে কোনো একক কোনো সাম্রাজ্য ছিল না, এই জন্য বলা যায় যে সে প্রথম সাম্রাজ্য গঠন করছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই চন্দ্রগুপ্ত মৌর্য আবার সেলুকাসের যেই মানে সেলুকাসের যেই মেয়ে, সেই মেয়েকে আবার বিয়ে করছে। ঠিক আছে? তো বিয়ে করে এরপরে আবার সে কি করছে, এই মেয়েকে বিয়ে করছে, আবার তার শ্বশুরকেই এলাকা ছাড়া করছে। মানে হচ্ছে ধরেন ভারতবর্ষ থেকে তাড়াই দিছে সেলুকাসকে, কিন্তু তার মেয়েকে বিয়ে করছে, নিশ্চিত সুন্দরী ছিল এই জন্য বিয়ে করছে। তো যাই হোক, মানে গ্রিক তো এই জন্য বললাম, মজা করতেছি। তো যাই হোক, যে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যেই প্রধানমন্ত্রী, সে ছিল আপনার, তার নাম হলো চাণক্য। তাকে বলা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী এবং ওখানকার পণ্ডিত। তো এই চাণক্য ছিল মৌর্য বংশের প্রধানমন্ত্রী, এবং তার এই যে চাণক্যর পরে ওই যে বিন্দুসার ছিল আপনার, সরি চন্দ্রগুপ্ত মৌর্যের পরে তার ছেলে ছিল বিন্দুসার, ওই বিন্দুসারেরও অর্থমন্ত্রী ছিল আপনার এই চাণক্য। তা আমরা এখন চাণক্য নিয়ে বলবো। তো দেখেন, এগুলো ছিল একটু ডিটেলস আলোচনা, এখন আমরা স্লাইড থেকে পড়বো গুরুত্বপূর্ণ জিনিসগুলা। তো চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের প্রথম সাম্রাজ্য বিস্তারকারী। চন্দ্রগুপ্ত মৌর্য মগধের রাজা নন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এবার চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হচ্ছে আপনার রাষ্ট্রবিজ্ঞানে পণ্ডিতের জন্য চাণক্যকে বলা হয় ম্যাকিয়াভেলি।
তাহলে প্রশ্ন আসতে পারে যে ভারতের ম্যাকিয়াভেলি কে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো ছদ্মনাম হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তো চাণক্য বলছে যে প্রাচীন ভারতের অর্থনীতিবিদ, রাজ দার্শনিক এবং রাজ উপদেষ্টা। তো চাণক্যর একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক একটা গ্রন্থ আছে, তার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এটা 15টা খণ্ডে বিভক্ত। তো এই অর্থশাস্ত্রের মধ্যে সে কিভাবে রাজ্য চালাইতে হবে এই সব কিছু সে বর্ণনা করছে। তো আপনার রাষ্ট্রবিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। আবার এটার মধ্যে অর্থনীতি বিষয়ে কথাবার্তা আছে। চাণক্য অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপনা করছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, পাকিস্তানে। তো মৌর্য বংশের, তো এবার অনেকে বলে যে প্রাচীন, যদি বলে যে ভারতের প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটা, তখন সেটা কিন্তু তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বলা যাবে না, কারণ এইটা খুব একটা বেশি প্রসিদ্ধ ছিল না। আমাদের প্রাচীন ভারতের মানে যেটা বলা যায় যে প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল, পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়, সেটাকে বলা হয় আপনার নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এখানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় খুব একটা বেশি পরিমাণে মানে কি বলা যায় যে বেশি পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে না, এই জন্য এটাকে ধরা হয় না। তো মৌর্য বংশ হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো এখানকার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম সম্রাট। তার ছেলে হচ্ছে বিন্দুসার। আর এই যে এখানে অশোককে দেখা যাচ্ছে, অশোকের নাম অশোক হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের নাতি। আর অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। এখন আমরা দেখব অশোক। ভাই মনে হয় স্লাইড চেঞ্জ হয় না ভাই, মনে হয়। ও আচ্ছা, ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। আজকে কিন্তু প্রশ্ন আছে, এটার পরে আমরা প্রশ্ন থেকে পরীক্ষার মতো করে দেখব। ও আচ্ছা, দেখেন, এটা হচ্ছে আপনার অশোক। তো অশোক হচ্ছে সম্রাট অশোক হচ্ছে আপনার মৌর্য বংশের। ভাই তার আগের স্লাইডটা একটু দেখি ভাই। এইটা হচ্ছে আগের স্লাইড। জি ভাই, এটা তোলা হয় না ভাই, স্ক্রিনশট আচ্ছা দেওয়া হয় না ভাই। আচ্ছা, দেন স্ক্রিনশট দিয়ে নেন। তো ভাই পরের স্লাইডে যান ভাই। আচ্ছা, তো দেখেন, অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। এখানে যেগুলো আছে সবগুলাই গুরুত্বপূর্ণ, অগোছালো কোনো তথ্য নাই, সবকিছু গুরুত্বপূর্ণ। এগুলা মানে মনে রাখতে হবে। এগুলো আপনার বারবার পরীক্ষা দিয়ে রিভিশন দিয়ে আলোচনা করে মনে রাখতে হবে। তো মৌর্য বংশের তৃতীয় সম্রাট হচ্ছে সম্রাট অশোক। তো বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, খুবই গুরুত্বপূর্ণ এটা, যে বাংলায় দেখেন আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু আমাদের এই অশোক ভাই সে হচ্ছে বাংলায় শাসন প্রতিষ্ঠা করতে পারছে। বাংলায় মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। আর উত্তর বাংলা জয়কারী প্রথম সম্রাট। ঠিক আছে, আমাদের যে বাংলার উত্তর অঞ্চল, সে অঞ্চলটা জয় করতে পারছে এই সম্রাট অশোক। তার আগে কেউই এই উত্তর অঞ্চল জয় করতে পারে নাই। তো এখন তার অংশ ছিল কি, সে ছিল ভারতবর্ষের রাজা, সে ছিল ভারতবর্ষের সম্রাট। আর বাংলা তার অধিভুক্ত ছিল, এই জন্য তার রাজধানী ছিল দুইটা, একটা ছিল আপনার ভারতবর্ষের মানে ভারতের মৌর্য বংশের রাজধানী ছিল আপনার ওই যে রাজধানী ছিল আপনার পাটালিপুত্র। আচ্ছা, এটা এখানে দেয় নাই, ফরেস্ট রাইটে আছে। তো এখানে দেখেন যে ভারতবর্ষের মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করছে আপনার চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতবর্ষে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু আপনাকে যদি প্রশ্ন করে বাংলায় মৌর্য বংশ কে প্রতিষ্ঠা করছে, সেটা হচ্ছে সম্রাট অশোক। আর বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করে বাংলার রাজধানী দিল পুণ্ড্রবর্ধন বা মহাস্থানগড়, যেটা আমাদের বগুড়া মহাস্থানগড় যেটা। তো পুণ্ড্রবর্ধন বা আপনার মহাস্থানগড় রাজধানী স্থাপন করে। তাহলে তাহলে আমরা দেখলাম যে বাংলার রাজধানী ছিল অশোকের আমলে মহাস্থানগড়, পুণ্ড্রনগর। বাংলার সবচেয়ে প্রাচীন সমৃদ্ধশালী জনপদ ছিল এই পুণ্ড্রনগর। তো এরপরে এখন এখানে আর তাহলে ভারতের মৌর্য বংশের রাজধানী কোনটা ছিল, সেটা হচ্ছে যে পার্থপরা মানে পাটালিপুত্র। পাটালিপুত্র ছিল, এখন ওইটাকে পাটনা বলে আর দেখেন না, ইন্ডিয়ান মুভিতে মাঝে মাঝে বলে পাটনা। তো এই পাটনা থেকে হলো পাটালিপুত্র, ওইটা ছিল আপনার মৌর্য বংশের ভারতের রাজধানী মানে আর বাংলার রাজধানী ছিল আপনার পুণ্ড্রবর্ধন। আর বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে অশোক, ভারতবর্ষে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো এইবার বলা হয় যে কলিঙ্গ যুদ্ধ। তো ওই সময় তার সময় একটা বিশাল একটা যুদ্ধ হয়েছিল, ওর নাম ছিল কলিঙ্গ যুদ্ধ। তো কলিঙ্গ যুদ্ধটা সম্রাট অশোক তো খুব বেশি পরিমাণে দিগ্বিজয়ী একজন সম্রাট ছিল,
সে সব দিকে দখল টখল করে ফেললো। তো এখন সে বুঝলো যে আমি যদি কলিঙ্গ যুদ্ধ দখল করতে পারি তাহলে আমি মনে হয় অনেক বেশি পরিমাণে ধনী টনী হয়ে যাব। আর আমি আগেও বলছিলাম গতকাল যে তাম্রলিপ্ত একটা জায়গা আছে, এটা হলো কলিঙ্গ রাজ্যের মধ্যে পড়ে। তো ওইটা ছিল আপনার প্রাচীন ভারতের প্রথম নৌবন্দর। তো ওই নৌবন্দরটা সম্রাট অশোক ধারণা করা হয় যে ওই নৌবন্দরটা দখল করার জন্যই সে কলিঙ্গদের সাথে যুদ্ধ শুরু করে দিল। তো কিন্তু কলিঙ্গদের যে রাজা ছিল সে ছিল খুবই জনপ্রিয়। তো এখন সম্রাট অশোক যখন যুদ্ধে আসলো তখন আপনার সম্রাট অশোকের যখন যুদ্ধে আসলো তখন কলিঙ্গের সেনাবাহিনীরা তার সাথে যুদ্ধ করলো। কিন্তু যখন সেনাবাহিনীরা মারা যাওয়া শুরু করলো, কিন্তু তখন ওই যে কলিঙ্গবাসী যারা, সেই যেহেতু রাজাকে পছন্দ করতো, রাজাকে ভালোবাসতো, এই জন্য কলিঙ্গবাসীও আপনার সেনাপতিরা যখন মারা যাচ্ছিল তখন কলিঙ্গবাসী আপনার যুদ্ধে দাঁড়ায় গেল। মানে সাধারণ জনগণ যুদ্ধে নেমে গেল, যেটা খুব একটা রেয়ার, যেটা হয় না। ঠিক আছে, এখন সাধারণ বাসী যখন যুদ্ধে নেমে গেল তখন এই যুদ্ধ ভয়াবহ হয়ে গেছিল। তো এমন একটা ঘটনা ঘটে যে বলে যে পানি কোথায়, একটা রাজ্যে বলে যে নদী মানে পানি কোথায়, একটা আহ, মানে একটা ডায়লগ ওখানে, সেটা হচ্ছে যে এই যে মানে একজন আহত সৈন্য, একটা আহত লোক, যা তার পুরা গায়ে রক্তাক্ত, সেই লাশের স্তূপের মধ্যে পড়েছিল। মানে তার গায়ে অনেকগুলো লাশ আছে উপরে, সে এখনো মরে নাই। এখন সে তো পুরো পানির পিপাসায় ভরে গেছে। পরে সে ওই লাশের স্তূপ থেকে অনেক কষ্টে বের হয়েছে, বের হয়ে আস্তে আস্তে সে নদীর কাছে গেল। তো চিন্তা করলো যে এখন তাকে তো পানি খেতে হবে, পানি না খেলে তো হবে না। পরে যখন সে নদীর কাছে গেল, যায় দেখতেছে যে নদীর পানি ঠিকই আছে, কিন্তু নদীর পানি হচ্ছে লাল, পুরা রক্তে লাল হয়ে গেছে। মানে পানি চতুর্দিকে পানি, তবে পানির কালার চেঞ্জ হয়ে গেছে, এই জন্য সে পানির অভাবে মারা গেছে। তখন সে বলল যে চতুর্দিকে এত পানি, কিন্তু পানি কোথায়? মানে চতুর্দিকে সব রক্ত, কিন্তু পানি কোথায়? তো বলা হয় যে এই হলো কলিঙ্গ যুদ্ধে এমন অবস্থা হয়েছিল যে ওই সময় পরে দাস খুঁজে পাওয়া গেছিল না, যারা কাজকর্ম করার জন্য কাজের লোক খুঁজে পাওয়া গেছিল না। এই ঘটনা সম্রাট অশোককে খুব বেশি মর্মাহত করে। পরে ওই সময় তার যেই সম্রাট অশোকের আগের যারা ছিল ওরা কিন্তু সনাতন ধর্মী ছিল, কিন্তু সম্রাট অশোকের পরে সম্রাট অশোক চিন্তা করলো যে না, সে শপথ করলো সে আর অস্ত্র কখনো ধরবে না। পরে সে আপনার মানে এটা কি বলে যে অহিংসা পরায়ণ ধর্ম, মানে হচ্ছে বৌদ্ধ ধর্ম, মানে ওদের বৌদ্ধদের ওখানে তো আপনার যে কোনো কিছু হত্যা করা, জীব হত্যা করা পাপ। ঠিক আছে, পরে ও আপনার বৌদ্ধ ধর্ম দীক্ষা গ্রহণ করছে, বৌদ্ধ ধর্ম মানে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো। তো এরপর সে বৌদ্ধ ধর্মকে রাজ ধর্ম এবং বিশ্ব ধর্ম রূপে তুলে ধরছে। আর ওইটা থেকে এই জন্য তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের সেভিয়ার বা কনস্ট্যান্টাইন। তো এটা হচ্ছে দেখেন যে আমরা কলিঙ্গ যুদ্ধের এই যে দেখেন বৌদ্ধ ধর্ম বা রাজধর্ম, স্লাইড কি চেঞ্জ হয়েছে? মানে জি ভাই, চিনতেছি। আচ্ছা, দেখেন বৌদ্ধ ধর্ম বা রাজধর্ম এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 261 সালে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। এখন বৌদ্ধ ধর্মকে বিশ্ব ধর্মের রূপে রূপান্তরিত করছে সম্রাট অশোক, তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তো এবার দেখেন, তো ওই সময় তো এই যে ওই যে বললাম যে চাণক্য, সে তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনেক কথাবার্তা বললো। তো সে তার অনেকগুলা কথার মধ্যে বলা আছে যে সে কিছু মানে শ্লোক বলছে, সে বলতেছে যে আহ, দুধে সরি কি বলে জিহ্বার মাথায় যদি আপনি তেতা রেখে যেমন মিষ্টি কথা বলা যায় না, তেমনি রাজকর্মচারীরা যে আপনার এত অর্থবিত্তের মধ্যে থেকে যে তারা যে দুর্নীতি করবেন এটা বলা যায় না। আবার বলতেছে যে আপনি আকাশের পাখির উড়া উড়া দেখে আপনি কল্পনা করতে পারবেন যে ওদের গতিবিধি বুঝলেও একজন রাজকর্মচারীর গতিবিধি বোঝা যায় না। এগুলো হচ্ছে চাণক্য নীতি, মানে চাণক্য অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলে গেছে। তো এইবার চাণক্য বললো যে গুপ্তদেরকে যে তোমরা যদি রাজ কর্মচারীদেরকে কন্ট্রোল করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? গুপ্তচর বৃত্তি করতে হবে। এখন গুপ্তচরের জন্য যারা গুপ্তচর ছিল তাদেরকে নাম ছিল কি? সঞ্চারা। এখন বলতে পারেন এখন আপনি বলতে পারেন যে মানে আমি যে আপনাদেরকে বলি যে গুপ্তচর বৃত্তির জন্য কারা বেশি পরিমাণে মানে উল্লেখযোগ্য বা কারা বেশি কার্যকর, সেটা হচ্ছে নারীরা। মানে নারীদেরকে দিয়ে ভালো ট্যাপে ফেলানো যায়। ঠিক আছে, তো এইটা হলো গুপ্তচরের জন্য নারীরা হচ্ছে সেরা। এই যে ইন্ডিয়ার যে র বলেন, ধরেন এই যে ওরা কি করে, বা ইসরায়েলের মোসাদ, ওরা ধরেন ওরা তো একটা সময় আসে কি, ধরেন যে বাংলাদেশের বা ধরেন যে কোনো একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাধরের সাথে চলে সচিব টসিব এরকম কেউ একটা।
এখন ওরা তো আর ওদের টাকা পয়সা তো অভাব নাই, ওরা তো প্রচুর টাকা পয়সা মাইরা ধরে ঠিকই হয়েছে। এখন ওরা আপনার পক্ষে কাজ করবে কিভাবে? ওরা তো আপনাকে টাকা দিলে পক্ষে কাজ করবে না, এই জন্য ওদেরকে কি করে, নারী দিয়ে ট্র্যাপ ফালায়। যেমন ইসরায়েলের মোসাদ এত শক্তিশালী কেন, দেখেন না ইহুদি মেয়েগুলো খুব সুন্দর সুন্দর। তো ওদেরকে কি করে, বিভিন্ন দেশের এই যে শাসকদের কাছাকাছি যারা আছে ওদেরকে দিয়ে, নারীদেরকে দিয়ে ট্র্যাপে ফালায়। তো ফালাইলে এবার ওরা তো আর বুঝেও না, ঠিক আছে, ওরা তো আর বুঝে না, ঠিক আছে, আসতে সুন্দর। ওই যে কি বলা যায়, ওরা, আমরা তো বাঙালিরা তো বাংলা খাই, ওরা তো আরো উন্নত গুলা খায় আর কি। খাওয়াই টাওয়াই দিয়ে আসতে সুন্দর ওদের একটা একটা ছবি টবি তুলে ফেলে, বলছে হ্যাঁ তুমি তো অমুক মেয়ের সাথে এটা এটা করছো, ব্যাস। এরপরে কি হয়ে যাবে, এবার ওকে বিভিন্ন জায়গায় ফাঁদে ফালায়, যে ছবি এগুলা দিয়ে দিব, ওই করবো সেই করবো, এরকম অনেকগুলা ঘটনা করছে। ঠিক আছে, তো আসলে গুপ্তচর যারা, গোয়েন্দারা যারা কাজটা করে, বা ইন্টেলিজেন্স যারা আছে, ওরা কাজটা এইভাবেই করে, ওই টাকা পয়সা দিয়ে আসলে হয় না, বুঝছেন, টাকা পয়সা দিলে হয় না। এই জন্য বলে যে আমাদের যে এই যে গুপ্তচর বৃত্তির জন্য নারীরাই হচ্ছে বেস্ট। এবং এই যে এই বিষয়গুলা এখন না, এগুলো আরো অনেক আগে থেকে চালু ছিল, ওই মৌর্য বংশ থেকে চালু ছিল। তাহলে এখন চন্দ্রগুপ্ত মৌর্যের, সরি, মৌর্যদের গুপ্তচরদের উপাধি ছিল সঞ্চারা। তো এরপরে দেখেন যে পাটালিপুত্র এবং পুণ্ডনগর। এখন পাটালিপুত্র এবং পুণ্ডনগর দিয়ে বলি যে মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটালিপুত্র, আর বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ডনগর। তাহলে আমরা, এই গেল আমাদের মৌর্য বংশ শেষ। তাহলে আমরা মৌর্য বংশটাকে একটু রিক্যাপ করে আসি 1 মিনিটে। ঠিক আছে, আমরা দেখলাম মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি আবার শ্রেষ্ঠ সম্রাট নয়, শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে সম্রাট অশোক। তো এবার আহ, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছিল এই চাণক্য, এবং তাকে বলা হয়, তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তাকে বলা হয় ভারতের ম্যাকিয়াভেলি। আর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক খ্যাত তার যে গ্রন্থ, সেটার নাম হচ্ছে আপনার অর্থশাস্ত্র। আর উনি, এই চাণক্য, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, পাকিস্তানে যেটা অবস্থিত, সেখানকার শিক্ষক ছিল। তার উপাধি ছিল কৌটিল্য এবং বিষ্ণুগুপ্ত, তাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হইত। এরপর হচ্ছে আমাদের অশোক ভাই। অশোক হচ্ছে তৃতীয় সম্রাট। ধারণ বলা হয় যে সে অনেক যুদ্ধ বিগ্রহ করে, অনেক ভাইদেরকে হত্যা করে সে সম্রাট হয়েছিল। এবং সে প্রথম বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করে, এবং বাংলার রাজধানী ছিল ওই সময় সে পুণ্ডনগর বা পুণ্ডবর্ধন বা মহেস্থানগড়ে সে আপনার ইয়ে করছিল, কি বলে, মহেস্থান করে সে আপনার রাজধানী স্থাপন করছিল। তাহলে বলা যায় যে ভারতে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে চন্দ্রগুপ্ত মৌর্য, আর বাংলায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করছে সম্রাট অশোক। তার আমলে একটা যুদ্ধ হয়েছিল, কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সে বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, এবং তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। এই এই হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ তথ্য। আর এখানে মৌর্য যুগের গুপ্তচরদের নাম ছিল সঞ্চারা, এবং তার মৌর্যদের রাজধানী ছিল পাটালিপুত্র, বাংলার প্রাদেশিক রাজধানী ছিল আপনার পুণ্ডনগর। এই হলো আপনার মৌর্য বংশের কথাবার্তা। এরপরে এবার আসেন যে গুপ্ত সাম্রাজ্য। এরপরে মৌর্যরা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এবার চলে আসলো গুপ্তরা। তো গুপ্ত সাম্রাজ্য হচ্ছে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, ওনার নাম হচ্ছে মহারাজা শ্রীগুপ্ত। তো কিন্তু সে আবার প্রথম সম্রাট না, না, মানে সে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, তবে সে সম্রাট হয় নাই, বংশ প্রতিষ্ঠা করছে। তার নাম হচ্ছে মহারাজা শ্রীগুপ্ত। এখন প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে তার নাতি, তার নাম ছিল প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। সরি, প্রথম চন্দ্রগুপ্ত, ভুল ভুল বললাম, মৌর্য এখানে হবে না, ঠিক আছে, এখানে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, তো আহ, এই যে দেখেন এই জায়গাটাতে একটু মানে ফ্যাস লাগে, ওখানে চন্দ্রগুপ্ত মনে রাখতে হবে, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য সাম্রাজ্যের, আর এখানে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত হলো গুপ্ত সাম্রাজ্যের। তিনি ছিলেন মহারাজা শ্রীগুপ্তের নাতি। এখন গুপ্তদের শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত, আর গুপ্তদের অন্যতম শাসক ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এখানে আমরা 3-4 জন লোকের নাম পাইলাম। একজন সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে শ্রীগুপ্ত, আরেকজন প্রথম সম্রাট, সেটা হলো প্রথম চন্দ্রগুপ্ত। এখন আপনার কনফিউশন হচ্ছে, যদি আপনাকে বলে যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে কে, যদি শ্রীগুপ্তের নামটা না থাকে তখন উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্ত। কিন্তু যদি শ্রীগুপ্তের নামটা থাকে তখন প্রতিষ্ঠাতা হিসেবে শ্রীগুপ্তকেই বসাবেন, আর না থাকলে প্রথম চন্দ্রগুপ্তকে বসাবেন। আর প্রথম চন্দ্রগুপ্ত হলো গুপ্তদের প্রথম সম্রাট। তার গুপ্তদের শ্রেষ্ঠ রাজা
সম্রাট হচ্ছে আপনার সমুদ্রগুপ্ত, আর গুপ্তদের অন্যতম শাসক হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যিনি তাকে আবার জীবনের শেষ ভাগে তাকে আবার বিক্রমাদিত্য উপাধি ধারণ করে তিনি। তো এবার আমাদের দেখব গুপ্ত সাম্রাজ্যের বিশেষত্ব, যে কেন আমরা গুপ্তদেরকে আমরা কেন পড়ব। তো বলা হয় আপনার মৌর্যরা তো ছিল আগে সনাতন, তো এরপরে আপনার অশোক তো ওই যে কলিঙ্গ যুদ্ধের পরে সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে। তো এবার গুপ্ত সাম্রাজ্যরা আসলে গুপ্তরা ছিল আসলে ভারতের মানে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা, মানে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিল গুপ্তরা, মানে গুপ্ত যুগে হিন্দু ধর্ম বেশি পরিমাণে প্রসিদ্ধি লাভ করে। আর গুপ্তদের যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে ভারতের স্বর্ণযুগ বলা হয়তো গুপ্ত শাসনকে। তাহলে ভারতের খুব ইম্পর্টেন্ট এটা, যে ভারতের স্বর্ণযুগ কোনটা, গুপ্তদের শাসন, গুপ্ত শাসনকে বলা হতো ভারতের স্বর্ণযুগ। হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল। এখন প্রশ্ন হচ্ছে তাদেরকে কেন স্বর্ণযুগ বলা হয় তাদের যুগটাকে? কারণ হচ্ছে তারা আপনার এই যুগে বিজ্ঞান, আবিষ্কার, প্রযুক্তি এবং শিক্ষা, ন্যায়শাস্ত্র বা সাহিত্য, জ্যোতিষবিজ্ঞান, গণিত, এই সকল কাজে তারা এই জ্ঞান বিজ্ঞানে অনেক বেশি পরিমাণে অবদান তারা রাখছিল। মানে তারা অবদান রাখছিল বলতে তারা পৃষ্ঠপোষকতা দান করছে। এখন আমাদের সমাজে কি দেখেন, আমাদের বাংলাদেশে এটা হয় না, তাই না? আমাদের দেশে এখন, আগে তো ভারত উপমহাদেশে এই ধরনের বিজ্ঞানী তৈরি হইতো, কিন্তু এখন হয় না কেন? আমাদের দেশে হয় না কারণ হচ্ছে এখন আমাদের দেশের বিজ্ঞানী যারা, ওদের সবগুলাকে বাস মাইরা ওদেরকে লন্ডন, ইউরোপ, আমেরিকাতে পাঠিয়ে দেয়। ওদেরকে দেশে থাকতে দেয় না, মেধাবীদেরকে দেশে থাকতে দেয় না। মানে ওরা ওদেরকে যত প্রকারে, ওদেরকেও পৃষ্ঠপোষকতা তো দিবেই না, এবং বরঞ্চ যত প্রকারে হেনস্থা করা যায় সেইভাবে করে। কিন্তু ওই সময় প্রাচীন ভারতে গুপ্তরা কিন্তু এটা করতো না। গুপ্তরা কিন্তু আপনার আহ অনেক বেশি পরিমাণে পৃষ্ঠপোষকতা করতো, যাতে জ্ঞান বিজ্ঞানের একটা চর্চা হয়। এই জন্য ওই সময় গুপ্ত সাম্রাজ্য ছিল আপনার আপনার ভারতের স্বর্ণযুগ হিসেবে খ্যাত। এগুলো আপনার এইভাবেই মনে রাখতে হবে, মানে আলোচনা করে করে আস্তে আস্তে মনে থাকবে। তো এখন আমরা দেখব যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে আবার তাকে বলা হয় যে ভারতের, তাকে বলা হয় গুপ্তদের অন্যতম শাসক। তো এখন আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে একটু পড়ি। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে যাকে বিক্রমাদিত্য বলা হয়। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বা বিক্রম সিংহ বলা হয়। এখন সে কেন বিখ্যাত, তাকে কেন অন্যতম শাসক বলা হয়, তার কারণ হচ্ছে তার যে রাজ দরবার সেখানে নবরত্ন ছিল। নবরত্ন মানে 9 জন সভাসদ ওখানে ছিল। তো উল্লেখযোগ্য এই নবরত্নদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আপনার হলেন সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মহাকবি কালিদাস পণ্ডিত। যে আমরা কালিদাস পণ্ডিত বলি না, এই কালিদাস পণ্ডিত ছিল ওখানকার ওই সময়। এবং ব্যাকরণবিদ, মানে যে ভারতের প্রথম ব্যাকরণ যে লিখলো, অভিধান যে লিখছে, এবং প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা অমর সিং, অমর সিং ছিল এই নবরত্নদের মধ্যে। কালিদাস ছিল, তারপরে আর্যভট্ট ও বরামিহির। আর্যভট্ট ছিল একজন বিজ্ঞানী, বরামিহির ছিল একজন জ্যোতিষবিদ। তার মানে দেখেন যে কবি, সাহিত্যিক, লেখক, জ্যোতিষবিদ সব কিছু এই নবরত্নদের মধ্যে ছিল। আর এই যে নবরত্ন সভা কার ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের, যার নাম বিক্রমাদিত্য বা সিংহ বিক্রম। তা আমরা এখন পর্যায়ক্রমে এগুলো একটু দেখি যে তার কি কি আছে। এখন আমরা এখানে দেখলাম আহ তো দেখেন যে মহাকবি কালিদাস, কালিদাসকে নিয়ে আমরা একটু পড়ি। তো বলা হয় যে সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার ছিলেন মহাকবি কালিদাস। তার একটা মহাকাব্য আছে, কালিদাস একটা মহাকাব্য লিখছে, তার নাম হচ্ছে মেঘদূত। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কালিদাসের মানে একটা মহাকাব্য ছিল, সেটার নাম মেঘদূত। আর উনি লিখছে অভিজ্ঞান শকুন্তলা নাটক। অভিজ্ঞান শকুন্তলা নাটক কার লেখা? কালিদাসের। তো আমরা ওই যে আমরা ওনার নাম যদি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ছিলাম না, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা নাটক ছিল শকুন্তলা, ঠিক আছে? এইটা হলো কালিদাসের এই নাটকটা, কি এই যে অভিজ্ঞান শকুন্তলা, এইটা কি এইটা থেকে অনুবাদিত করে সে অভিজ্ঞান শকুন্তলা, সেই শকুন্তলা নাটক লিখছে। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কালিদাসের এই নাটকটাকে অনুকূল করে অনুবাদ করে এরপরে সে মানে শকুন্তলা নাটক লিখছে। এবার
রঘুবংশ, কুমার সম্ভব। তো এখান থেকে আসলে অভিজ্ঞান শকুন্তলাই গুরুত্বপূর্ণ। আর মহাকাব্য হিসেবে মেঘদূত, এটা একটু মনে রাখবেন। তো এরপরে আমরা চলে যাব আপনার তো আরেকটা বিষয় আছে যে গুপ্তদের সময়ে আপনার চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে গুপ্তদের সময়ে কাদের আমলে দাবা খেলা হয়? গুপ্তদের সময় চতুরঙ্গ বা দাবা খেলা তৈরি হয়। তো অমর সিং সম্বন্ধে এবার আমরা একটু জানবো। তো অমর সিং হচ্ছে আপনার সংস্কৃত কবি, ব্যাকরণবিদ, মানে ইনি একটা অভিধান লেখছে। তো ওনার যে অভিধান, সে অভিধানটা হচ্ছে অমর কোষ। অমর কোষ হচ্ছে, এটার লেখক হচ্ছে অমর সিং। তো এটা হচ্ছে একটা অভিধান, মানে ব্যাকরণের মতো, সংস্কৃত ভাষার একটা ব্যাকরণ। তাহলে সংস্কৃত কবি বা ব্যাকরণবিদ বা প্রাচীন বাংলা ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা হচ্ছে অমর সিং। অমর সিং এর একটা অভিধান আছে, তার নাম হচ্ছে অমর কোষ, এটা লেখছে অমর সিং নিজেই। এবার আর্যভট্ট এবং বরাহমিহির। তো আর্যভট্ট হচ্ছে প্রাচীন ভারতের একজন গণিতবিদ। এখানে যদিও বলা নাই, সেটা হচ্ছে উনি শূন্যের আবিষ্কারক। আর্যভট্টকে শূন্যের আবিষ্কারক বলে, তবে এখানে ওরা স্লাইডে বলে নাই। এখন এটা নিয়ে কি দ্বিমত আছে কিনা জানি না, কিন্তু আমি যতটুকু জানি যে উনি শূন্যের আবিষ্কারক। আর আর্যভট্টের একটা গ্রন্থ আছে যার নাম হলো আর্য সিদ্ধান্ত। এটা হচ্ছে আর্যভট্টের একটা গ্রন্থ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি আহ্নিক গতি এবং বার্ষিক গতি নির্ণয় করছে পৃথিবীতে। এরপর হচ্ছে আমরা পড়বো বরাহমিহিরকে নিয়ে। বরাহমিহির, উনি ছিলেন একজন জ্যোতিষবিদ। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে বৃহৎ সংহিতা। তাহলে বৃহৎ সংহিতা কে লেখছে? বরাহমিহির লেখছে। আর্যভট্ট, আর্য সিদ্ধান্ত কে লেখছে? আর্যভট্ট লেখছে। তারপর আপনার আহ্নিক গতি বার্ষিক গতি কে নির্ণয় করছে? আর্যভট্ট। অমর কোষ একটা অভিধান, এটাকে কে লিখছে? অমর সিংহ। তো এই গেল আমাদের ওদেরকে নিয়ে। এরপর আরেকটা একটু আরেকটা বিষয় আছে এখানে, দেখি যে হ্যাঁ আচ্ছা, সামনের দিকে আরো কিছু আছে। আমি এর বাইরেও যদি কোনো তথ্য থাকে এগুলো একটু পরে বলবো। এখন স্লাইডে যেগুলো আছে ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু বলি। তো বর্তমান হিন্দু সংস্কৃতি মূলত গুপ্ত যুগেরই ফসল, এটা আগেই বলা হয়েছিল যে বর্তমানে আমাদের যে হিন্দু সংস্কৃতি দেখি হিন্দুদের, এগুলো সবগুলাই গুপ্তরা তৈরি করে গেছে। এরপরে হলো আপনার বর্তমান হিন্দু, এরপরে হচ্ছে সমুদ্রগুপ্ত। তা আমরা এখন সমুদ্রগুপ্তকে নিয়ে পড়বো। যে সমুদ্রগুপ্ত ছিল গুপ্তদের শ্রেষ্ঠ শাসক, সমুদ্রের মতোই বিশাল, এই জন্য সেই সমুদ্রগুপ্ত। তাকে বলা হইতো প্রাচীন ভারতের নেপোলিয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হইতো? কারণ সে অনেক বেশি পরিমাণে সাম্রাজ্য বিস্তার করছে। এই সমুদ্রগুপ্ত অনেক বেশি পরিমাণে সাম্রাজ্য বিস্তার করছে, এবং তিনি আবার শুধু সাম্রাজ্য বিস্তারই করে নাই, তার আবার পড়াশোনাও ছিল, সে আবার পড়াশোনাও করছে, ভালো কবিতা টবিতা লিখতে পারতো, এই জন্য তাকে বলা হইতো পথিরাজ। পথিরাজ তার উপাধি। তাহলে বলা হইতো তার প্রাচীন ভারতের নেপোলিয়ন হচ্ছে সমুদ্রগুপ্ত, এবং পথিরাজ হচ্ছে তার উপাধি। আর আমরা জানি যে গুপ্ত যুগে আপনার চতুরঙ্গ বা দাবা খেলার প্রচলন গুপ্ত যুগে হয়েছিল। এরপর আমরা এখন দেখব এই যে চরক ভাইকে নিয়ে। তো এই চরক হচ্ছে আপনার মানে প্রথম যেই আয়ুর্বেদ, ওই যে গাছ গাছলা কাইটা কুইটা যে আয়ুর্বেদ বলে না, ঠিক আছে, কলিকাতা হারবাল। তো যাই হোক, এই আয়ুর্বেদের সেটা হচ্ছে আপনার এই আয়ুর্বেদের বিষয়ক সর্বপ্রথম যে গ্রন্থটা লেখছে সেটা হচ্ছে আপনার চরক সংহিতা। তো এই চরক সংহিতা লেখছে চরক, তার নাম হলো চরক, সে হলো আয়ুর্বেদ একজন চিকিৎসক। আয়ুর্বেদের একজন চিকিৎসক। আমার এখানে সেই একটা বৃষ্টি পড়ে, বুঝছেন, চট্টগ্রামে আজকে এত বৃষ্টি সকালবেলা থেকেই শুরু হয়েছে। তো এখানে আমাদের তো এখানে দেখেন যে তাহলে আমরা দেখলাম যে প্রাচীন বাংলার যে আয়ুর্বেদ বা আয়ুর্বেদ বিষয়ক যে গ্রন্থ বা আয়ুর্বেদ চিকিৎসক হইল চরক। এই চরকের আপনার গ্রন্থ হইল চরক সংহিতা। তো সে কার চিকিৎসক ছিল? কুষাণ সম্রাট। কুষাণ ছিল ভারতের গুপ্তদের সময় সময়কার আরেকটা রাজবংশ।
তারাও এই কুষাণ সম্রাট ছিল, তারা মানে ওই সময়ে ওই সময় তো আরো অনেক সাম্রাজ্য ছিল। আমরা আসলে কোনগুলা পড়ি জানেন? ভারতবর্ষ, দিল্লি, আর হলো আমাদের পশ্চিমবঙ্গ, বাংলা এই সময়কার। এগুলো ছাড়াও তো আরো অনেক রাজ্য ছিল, ওগুলো তো আমাদের পড়ার দরকার নেই। আমরা তো প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস পড়ি, মানে বাংলার সাথে সম্পর্ক হচ্ছে আপনার আমাদের দিল্লি বা ভারতবর্ষের যেই অংশগুলা, মুর্শিদাবাদ, পাটালিপুত্র, পাটনা, এগুলা আমাদের সাথে সম্পর্কযুক্ত, এই জন্য আমরা এগুলো পড়ি। কিন্তু এছাড়াও তো আরো অনেকগুলো রাজবংশ ওই সময় বিভিন্ন জায়গায় শাসন করতো, ওগুলো আমাদের পড়ার বিষয় না। তার মানে ওই সময় শুধুমাত্র মৌর্য সাম্রাজ্যটাই ছিল না, আরো অনেক সাম্রাজ্য ছিল। বা ওই সময় যে আমরা যে গুপ্ত সাম্রাজ্য বলি, এটা ছাড়া আরো অনেক সম্রাট, এই যে কুষাণ সম্রাট, কুষাণ একটা আলাদা রাজবংশ ছিল, কিন্তু ওগুলো আমাদের পড়ার বিষয় না। কারণ ওগুলো তো আপনার আমাদের সাথে দিল্লি আর আপনার ওই যে গৌড়, মানে মুর্শিদাবাদ, মালদাহ, এই জায়গাগুলো আমাদের সাথে সম্পৃক্ত, ওই যে পশ্চিম বাংলার সাথে রিলেটেড, তো এই জন্য আমাদেরকে এটা পড়তে হয়। ইতিহাসটা ওই ওই পর্যন্ত বিস্তৃত। তো এবার একটা খুব দুঃখজনক ঘটনা ঘটছে, যে ওই সময় যে হুনদের একটা আক্রমণ হইল গুপ্তদের সময়। দেখেন, আমি আহ, আরো বেশি কয়েকটা ইতিহাস পড়লাম, তো আমি দেখলাম যে আসলে এত বেশি ইতিহাস তো এগুলো মনে থাকবে না, ঠিক আছে? বা আমি কয়েকটা বই থেকে, কয়েকটা পিডিএফ থেকে পড়লাম, কিন্তু এগুলো আসলে ওইভাবে মনেও থাকবে না। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে আসলে বেশি পরিমাণ ইতিহাস না জেনে যেগুলো বেশি বেশি আসে, ওগুলা বারবার কিভাবে মনে রাখা যায়, ওই রিলেটেড তথ্যগুলাকে কিভাবে একটু গুছানো যায়, এটা একটু বেশি ভালো। মানে এই সিস্টেমটা বা এইভাবে আমরা যদি আগাই, সেটা আমাদের জন্য ভালো হবে। তো এরপরে আমরা দেখলাম যে এই যে হুনরা ছিল, এরা ছিল আপনার মধ্য এশিয়ার একটা যাযাবর। বা হুনদের আক্রমণে ভারতের বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। এখন প্রশ্ন হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের পতন কখন ঘটে? এই যে ষষ্ঠ শতকে। তার মানে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে ষষ্ঠ শতকে। গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে হুনদের আক্রমণে। তো হুন, এই যে আপনার তো এরপরে কি ঘটে, যখন হুনদের আক্রমণে গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয়ে যায়, কিন্তু তখন এই যে আমাদের বাংলার দিকে, এই যে বঙ্গ বলেন, গৌড়, চাঁপাইনবাবগঞ্জ, বরেন্দ্র অঞ্চল, কুন্ড অঞ্চল, আমাদের এই যে যে অঞ্চলটা, তো এই অঞ্চলে একটা নতুন একটা গুপ্তদেরই ওই যে পুরাপুরি, ওরা তো পুরাপুরি পতন হয় নাই, ওখানকার যে দুর্বল শাসকরা যারা ছিল, ওরা আবার এইদিকে চলে আসছে। আইসা ওরা আবার গুপ্ত শাসন একটু চালু করতে চাইছিল, ঠিক আছে? তো এখানে যে বিষয়টা একটু বুঝতে হবে, যে আমাদের এই যে এখানে কিছু ইনফরমেশন মনে হয় একটু একটু দেওয়া দরকার। যে ওই সময় আমাদের আমাদের যেই গুপ্ত রাজা, গুপ্ত যে সমুদ্রগুপ্ত, এই সমুদ্রগুপ্ত হইলো সমতট ব্যতীত সমগ্র বাংলা মানে জয় করছে। তাহলে আমরা সমতট বলেন তো এখন কেউ বলতে পারবেন যে সমতট কোন অঞ্চলটা? মানে আমাদের গুপ্তদের শ্রেষ্ঠ রাজা কে ছিল? শ্রেষ্ঠ সম্রাট ছিল সমুদ্রগুপ্ত, যাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হইতো, তাকে পৃথ্বীরাজ বলা হইতো। কুমিল্লা, নোয়াখালী ভাই। হ্যাঁ, এই যে লিজেন্ডারি অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, বলা যায় যে সমুদ্রগুপ্ত সে এখানে এসে পারে নাই, এখানকার মানুষজন সবাই সমুদ্রগুপ্তকে হারাই দিছে। কুমিল্লা, নোয়াখালীর কেউ আছেন নাকি? কেউই নাই আমাদের এখানে। এটা নোয়াখালী আর কুমিল্লা বিপরীত একটা। হ্যাঁ, না, কুমিল্লার আছে তো তহিদ ইসলাম ভাই। তহিদ ভাই কিন্তু কুমিল্লার। তো এই উনি থাকবে মনে হয়, উনি তো অসুস্থ মানুষ। তো যাই হোক, এই কুমিল্লা এবং নোয়াখালীর এই লিজেন্ডারি ডিস্ট্রিক্ট, এই দুই ডিস্ট্রিক্টে কিন্তু সমুদ্রগুপ্ত আইসা কিন্তু পারে নাই। তো এগুলা ইতিহাসে নাই। আমি ধারণা করতেছি হয়তোবা তারা ধরেন কি বলা যায়, যুদ্ধ বিগ্রহ কইরা সমুদ্রগুপ্তকে হারাইয়া দিছে। তবে এই সমস্ত এগুলো আবার ইতিহাসে নাই। মানে কেন দখল করতে পারে নাই, এই কথাটা নাই, কিন্তু আমি মানে অনুমান করতেছি, যেহেতু লিজেন্ডারি অঞ্চলের মানুষ, ওরা হয়তোবা সমুদ্রগুপ্তের বশ্যতা স্বীকার করে নাই, ঠিক আছে? সবাই মিল্লা ওরা তাড়াইয়া দিছে। যাই হোক, এটা মজা করতেছি, এটা ইতিহাসে নাই। তো এটাই হলো বিষয়, যে সমুদ্রগুপ্ত সমতট ব্যতীত সমগ্র বাংলা সে জয় করছে। তো এরপর আমরা দেখলাম যে তারপরে দেখেন, তো ওই যে বললাম যে এরপরে ওরা কি করলো, গুপ্তদের যে দুর্বল যে শাসকরা ছিল, ওরা সবাই আপনার এই বঙ্গের দিকে, গৌড় অঞ্চলের দিকে চলে আসলো, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে, বা গৌড়ের দিকে আসলো। মানে ভারতের যে আপনার পাটালিপুত্র বা ভারতের মেইন ভারত ভূখণ্ড, ওইটা বাদ দিয়ে তারা এই যে পশ্চিমবঙ্গের দিকে চলে আসলো।